বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বন্ধুগণ, আজকে স্লোগান সংসদে আইন করো, কোটা প্রথা সংস্কার করো। 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 কোটা নামে তুমি কে আমি কে রাজাকার তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে প্রশাসনের বিরুদ্ধে প্রক্টরের বিরুদ্ধে তলে তলে দুই গালে প্রক্টরের দুই গালে আমারও তলে তলে আমার ভাইয়ের রক্ত লাল। প্রশাসন লজ্জা লজ্জা, কুমির প্রশাসন কুমিরের বিরুদ্ধে কুমির প্রক্টর আমারও তলে তলে প্রক্টরের দুই গালে আমারও তলে তলে বহিষ্কার বহিষ্কার প্রক্টর বহিষ্কার প্রক্টর বহিষ্কার 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 প্রক্টর বহিষ্কার প্রক্টরের দুই গালে আমারও তলে তলে আমারও তলে তলে প্রক্টরের দুই গালে প্রক্টরের দুই গালে আমারও তলে তলে আমারও তলে তলে প্রক্টরের দুই গালে আমার ভাইয়ের রক্ত লাল। জবাব চাই প্রক্টর জবাব চাই আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল। জবাব চাই প্রক্টর জবাব চাই আমার ভাইয়ের রক্ত লাল, প্রক্টরের রক্ত লাল। ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও প্রক্টরের রক্ত লাল। ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।
পুলিশ বাধা দিয়েছে ইতিমধ্যে রাজধানীর এই সচিবালয়ের দিকে তারা গণভবন অভিমুখের দিকে যাচ্ছে। পুলিশ বাধার উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে, যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বাধা দিচ্ছে তাদেরকে। পুলিশ বাধা দিচ্ছে, তবে তারা কিন্তু সামনের দিকে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন চালিয়ে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং পুলিশ এখানে অবস্থান করেছিল, তাদেরকে বাধা দিয়েছে, তবুও তারা কিন্তু সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাদেরকে গণভবন অভিমুখে তারা স্মারকলিপি প্রদানের জন্য এগিয়ে যাচ্ছে। থাকবো, আমাদের দাবি কেন আদায় হচ্ছে না? আমরা এটা প্রশাসনের কাছে জবাব চাই। আমাদের কেন বাধা বিপত্তি করা হচ্ছে? আমরা ব্যারিকেড ভেঙে এসে পড়বো, আমরা ব্যারিকেড দিয়ে ভেঙে এসে পড়বো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে তারা এগিয়ে এই মুহূর্তে সচিবালয়ের সামনে তাদেরকে ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেড পুলিশের ভেঙে অর্থাৎ বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে গণভবন অভিমুখে। দেখতে পাচ্ছেন পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে সচিবালয়ের সামনে চলে এসেছে শিক্ষার্থীরা। কোঠা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছিল সেই শিক্ষার্থীরা পুলিশ বাধা দিয়েছে, কিন্তু পুলিশের বাধা সেই উপেক্ষা করে সামনের দিকে গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যেমনটা বলছেন যে আজকে গণভবনে তারা স্মারকলিপি প্রদান করতে যাবেন। দর্শক, সামনের দিকে কি হতে চলছে সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ের গেট কিন্তু পার করতে যাচ্ছে শিক্ষার্থীরা। কোঠা বিরোধী যে শিক্ষার্থী তারা। দর্শক, আমরা সামনে গিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। দেখুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয়, এখন কি অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারীর অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20% যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে। আর আমি একটা জিনিস আমি বুঝি না, সেখানে
আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি, ডিসি হবে ভাবেনি, এসপি হবে ভাবেনি, এমনকি কোথাও তাদের পদায়নই ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিছু অফিসারের চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে একবারে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি। লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল। নারী কোটা চাই না, যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে, আর কোনো কোনো এলাকা, সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কি হলো? মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সঙ্গে সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে।
প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। একজন মেয়ে শিক্ষার্থীকে ছাত্র শিবির আখ্যায়িত করা এটা নিঃসন্দেহে একটা হাস্যকর বিষয়। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বলে আসছি যে সাধারণ ছাত্রদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি এবং আমরা চাই যে এটির সুষ্ঠু একটি সমাধান হোক। যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা সুবিধা বঞ্চিত তাদের জন্য 2 থেকে 5% কোটা রাখা যেতে পারে, আর বাকি সকল কোটা আমরা চাই যে সেটি বাতিল হোক। ইসলামী ছাত্র শিবির 1996 সালে প্রথম তার নিজস্ব ব্যানারেই এই কোটা ব্যবস্থাপনার সংস্কারের দাবি উত্থাপন করেছিল এবং আন্দোলন করেছিল। তো তারই ধারাবাহিকতায় সেটা 2018 সালে এসে একটি গণ আন্দোলন বা ছাত্রদের আপামর সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। তো এখন ছাত্র শিবির তো আমরা এই দাবিটি করছি না যে এটি ছাত্র শিবিরের ব্যানারের আন্দোলন বা ছাত্র শিবিরের নিজস্ব আন্দোলন। যেহেতু এটি সাধারণ ছাত্রদের সবার গণদাবিতে পরিণত হয়েছে, নিঃসন্দেহে এটি সাধারণ ছাত্রদের আপামর মানুষেরই আন্দোলন। তো আমরা মনে করছি সাধারণ ছাত্রদের এই আন্দোলন তারা যে প্রক্রিয়া অগ্রসর করে নিচ্ছে, ছাত্র শিবির সে জায়গা থেকে তাদেরকে সমর্থন এবং আমরা চাই যে আন্দোলন সফল হোক। কোটা সংস্কার আন্দোলনটি একটি সার্বজনীন রূপ পেয়েছিল 2018 সালের ছাত্রদের আন্দোলনে, এবং তখন সরকারের পক্ষ থেকেই পরিপত্র জারির মাধ্যমে কোটার বিষয়টিকে সুরাহা করা হয়, একটি সমাধান করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি যে সরকার 2024 সালে এসে সে কোটা ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে এবং সেটা আদালতের মাধ্যমে করেছে। তো এই আদালতের মাধ্যমে আবার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার প্রতিবাদে ছাত্ররা আবার মাঠে নেমেছে এবং ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বারবারই বলে আসছি যে কোটা সংস্কার বা কোটা যে পুনর্গঠনের যে জায়গাটি, এটি অবশ্যই সংস্কার হওয়া প্রয়োজন। আপনি যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালে শ্রমশক্তির যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ উচ্চশিক্ষিতের যে হার, সেখানে বেকারত্বের হারটি ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে এবং সরকারের হিসাব অনুযায়ী সেখানে প্রায় 8 লক্ষ উচ্চশিক্ষিত যারা বেকারত্বের গ্লানি টানছে। এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য, সার্বিকভাবে আমাদের সরকারি ব্যবস্থাপনার জন্য একটি দুঃখজনক ঘটনা। 2018 সালে পরিপত্র প্রকাশের আগ পর্যন্ত যে বিসিএসএ, শুধুমাত্র বিসিএসএ 6000 কোটা যেটা সরকার পূরণ করতে পারেনি, কোটা খালি থেকে গেছে। এখানে যে বিষয়টি ঘটে যে সরকার এই খালি কোটাগুলোতে তাদের নিজস্ব দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেন, এবং আমরা আরও দেখেছি যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান হিসেবেও অনেকেই এই কোটার মাধ্যমে সেখানে নিয়োগ প্রাপ্ত হয়েছে, যেটা সম্প্রতি আমরা পত্রিকা এবং মিডিয়াতে দেখেছি। তো নিঃসন্দেহে এই কোটা সংস্কার 2024 সালে অবশ্যই হওয়া উচিত এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বলে আসছি যে সাধারণ ছাত্রদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি এবং আমরা চাই যে এটির সুষ্ঠু একটি সমাধান হোক। আসলে কোটা বিরোধী এই শব্দটা আমরা নিতে চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি। তো এক্ষেত্রে যেটি আমি বলবো যে একটা সময় একটা বাস্তবতা ছিল যে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন রেখেই ওনাদের সন্তানদেরকে কোটার ব্যবস্থাপনা ছিল, কিন্তু 2024 সালে এসে আসলে এটিকে এখন আর যৌক্তিক মনে হচ্ছে না আমাদের কাছে। তো কাজেই হচ্ছে আমরা চাই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা সুবিধা বঞ্চিত তাদের জন্য 2 থেকে 5% কোটা রাখা যেতে পারে, আর বাকি সকল কোটা আমরা চাই যে সেটি বাতিল হোক। এবং এই সংস্কারটা অবশ্যই হচ্ছে একটি কমিশন গঠন করে এবং সকলের মতামত নিয়েই তাদের জন্য 2 থেকে 5% কোটা থাকতে পারে। ছাত্র শিবির উপাধি দিয়ে, আমি এটিকে ট্যাগ বলবো না, ছাত্র শিবির উপাধি দিয়ে কাউকে মারা, এটি বর্তমান যে সরকার দল রয়েছে তারা এটাকে ব্যাপকভাবে প্রচলন করেছে, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ এই কাজটি সবচেয়ে বেশি তারা করেছে। তো এই ইতিহাসের ধারায় আমরা দেখেছি যে শুধুমাত্র নির্যাতনই না, বরং ছাত্র শিবির উপাধি দিয়ে অনেককে হত্যা পর্যন্ত করা হয়েছে। তো এক্ষেত্রে বর্তমান যে আন্দোলন আমরা দেখছি যে সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানেও ঠিক একই কালচারটাই, একই সংস্কৃতিটাই তারা নতুন করে আবার চালু করছে। একজন মেয়ে শিক্ষার্থীকে ছাত্র শিবির আখ্যায়িত করা, এটা নিঃসন্দেহে একটা হাস্যকর বিষয়। তো
আমরা মনে করছি এই সংস্কৃতি থেকে আমাদের সবাইকে বের হওয়া উচিত এবং সাধারণ ছাত্রদের এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তার জায়গা থেকে সকলকেই সাপোর্ট করা উচিত এবং সেটার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কোটার একটা বাস্তবতাটা হয়তো বাংলাদেশের স্বাধীনতার পরে ছিল, বাট 2024 সালে এসে মুক্তিযোদ্ধার সন্তানদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে তাদের নাতি বা অন্যান্য যারা আছে, পোষ্য কোটা, এটা আসলে বর্তমান সময়ে আসলে অবশ্যই সংস্কারের দাবি রাখে। এবং সে জায়গা থেকে আমরা বলছি যারা অবহেলিত বা যারা হচ্ছে সুবিধা বঞ্চিত, তাদের জন্য নিঃসন্দেহে 2 থেকে 5% যৌক্তিক। এটাও অবশ্যই একটা কমিশন গঠন করে যাচাই বাছাই করে সবার মতামত নিয়ে সেটা হতে পারে। তবে মানে বর্তমান যেটা প্রচলিত কোটা, সেটার অবশ্যই আমরা সংস্কার